জাতীয় নির্বাচনে প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চাইলেন সিইসি। কাল অথবা পরশু ঘোষণা করা হতে পারে তফসিল। তফসিলের পর অনুমতি ছাড়া সভা সমাবেশ না করার আহ্বান সরকারের। পরশু থেকে সুপ্রিম কোর্ট এলাকায় জমায়েত নিষিদ্ধ। দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব নির্ভর করছে বিএনপির ওপর, বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র রোখা সম্ভব। আয়নাঘরে নির্যাতনের তথ্য জানতেন হাসিনা, দাবি প্রসিকিউশনের। অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 14 ডিসেম্বর। আগামী বছরে হজযাত্রীদের বিমান টিকিটের আবগারি শুল্ক প্রত্যাহার, খরচ কমার আশা। এনবিআরের আদেশ জারি। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর গুলশানে সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বক্তব্য যারা রেখেছেন তাদের মধ্যে থেকে হচ্ছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না কেন, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে, এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্টাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। গত 16-17 বছরে যেই কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না। এটা আমরা সকলে ভালো করে জানি। যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না। দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে। কাজে আমাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা পরিস্থিতি, ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে। এবং তার পরবর্তীতে যেটা হবে, আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলোকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আবার যতটুকু দ্রুততা সম্ভব, দ্রুততার সাথে আমাদেরকে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। কারণ এই প্রতিষ্ঠানগুলো যদি টিকে না থাকতে পারে, ডিফেন্স যেমন আছে, ওদিকে সিভিল ব্যুরোক্রেসি আছে, পুলিশ আছে, ইলেকশন কমিশন আছে, প্রত্যেকটা সিস্টেমকে তারা ধ্বংস করে দিয়েছিল। এগুলোকে আমাদের সবগুলোকে গড়ে তুলতে হবে। দেশের সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে, সাইবার সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রিস্কের মধ্যে আছে। আমি সেই ডিটেল ডিসকাশনে এখন যাচ্ছি না, আপনাদের অনেকেরই কম বেশি ধারণা আছে। ইভেন আমাদের যে পুরো সাইবার সিস্টেম যেটা আছে, সেটা কতটুকু থ্রেটের সামনে আছে এখন বিভিন্নভাবে। আমি ডিটেল ওপেন, যেহেতু পুরো বিষয়টা আমি ওপেন ডিসকাশনে গেলাম না। কাজী সাবেক সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সাথে বৈঠকের পর একথা জানান সিইসি। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ জানিয়েছেন, সিইসির ভাষণ চূড়ান্ত, বুধ বা বৃহস্পতিবার ঘোষণা হতে পারে তফসিল। তফসিল ঘোষণার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নির্বাচন কমিশনের। গণভোট সংযুক্ত হওয়ায় আরপিওতে আরেক দফা সংশোধন হয়ে জারি হয় অধ্যাদেশ। মঙ্গলবার তফসিল নিয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। জানান, বুধবার বেলা 12:30টায় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। এই সাক্ষাতের পর হতে পারে তফসিল ঘোষণার রেকর্ডিং। জানান, স্থগিত হওয়া কোনো প্রতীক নির্বাচনের ব্যালটে থাকবে না। এদিকে মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে যান সিইসি। ওনার তো চাকরি আর বেশি দিন নাই, তো
এই মাসে উনিও চলে যাবেন। উই হ্যাভ ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করেছি। ওনার সাথে একটা ফেয়ারওয়েল কলের মতো কার্টিসি কল আছে না একটা, এটা ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথেও। সিইসি জানান, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই যেন নির্বাচনী অনুসন্ধান কমিটির নিয়োগ হয় সে বিষয়ে প্রধান বিচারপতিকে অবহিত করেছেন তিনি। অর্থাৎ ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালনে 300 আসনে বিচারক চেয়েছেন সিইসি। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটাও ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। জাস্ট ইন্টারিয়াল কমিটির যে লোকজন দেওয়ার কথা আছে, ডেভেলপমেন্ট আছে, ওই ব্যাপার মধ্যে ওনারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না, এটা এশিওর করেছেন। আর কোনো মামলা নিয়ে কোনো আলাপ করেন না। এবারে প্রথম 300 আসনে গঠিত হতে যাওয়া নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিচারিক ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তফসিল ঘোষণার পর আন্দোলন এবং অনুমতি ছাড়া সভা সমাবেশ না করার আহ্বান জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশনায় এই ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্ট এলাকায় গণজামায়াত নিষিদ্ধ করেছে ডিএমপি। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়েছে। গত বছরের 5 আগস্টের পর অনেকটা আন্দোলনের শহরে রূপ নেয় ঢাকা। নানা দাবিতে প্রতিদিন হয় আন্দোলন, বিক্ষোভ ও অবরোধ, যা দুর্ভোগ বাড়িয়েছে রাজধানীবাসীর। 2-1 দিনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এরপর আন্দোলন বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন পর্যন্ত সব বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে সভা সমাবেশ নিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছেন ডিএমপি কমিশনার। প্রধান বিচারপতির বাসভবন, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে জাজেস কমপ্লেক্স, মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, হাইকোর্ট সংলগ্ন এলাকা, এসব জায়গাতে কোন ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ থাকবে। এটা আমরা প্রাথমিকভাবে 30 দিনের জন্য দেই, পরবর্তীতে যদি প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা এটা বৃদ্ধি করি। ঢাকায় সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকে সরাসরি প্রভাবিত করতে পারে তফসিলের পর এমন কিছু করবে না সরকার। তবে কোনো অধ্যাদেশ জারি করবে কিনা তার জবাব দিতে পারেননি অর্থ উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফ করেন সালেউদ্দিন আহমেদ। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান 918 মেগাওয়াটের 12টি সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বুধ বা বৃহস্পতিবার নির্বাচনী তফসিল ঘোষণা। এরপরও সব কাজ চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। তবে নির্বাচনে বাধা হতে পারে এমন কিছু করবে না। নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। ধরো কোনো ব্যাপারে কারো পোস্টিং, ফিল্ড লেভেলে পোস্টিং বা অ্যালোকেশন দিয়ে দিলাম নতুন করে একটা এলাকায়, মানে ওইটা ছাড়া আমার বাজেট কি বন্ধ থাকবে, বেতন বন্ধ থাকবে, যে কাজ চলতেছে কন্ট্রাক্টর হিসেবে বন্ধ থাকবে, এগুলো না হলে তো প্রজেক্ট অ্যাপ্রুভ, তো নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই তো। অর্থাৎ এটা ভুল ধারণা। এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেয়ায় কোটিপতি বাড়ছে। এটা হতে পারে অনেক ধরনের লুকিয়ে ঢুকিয়ে রাখছিল, বাড়ির ভেতরে রেখে যখন ব্যাংকে জমা দিচ্ছে, ব্যাংকের প্রতি কনফিডেন্স আছে। টাকা পয়সা যে নাই লোকজনের হাতে অনেকে। অর্থ উপদেষ্টা জানান, জানুয়ারিতেই পাঠ্য বই বিতরণ করা হবে, তবে কয়েকটি বই একটু দেরি হতে পারে। পাঠ্য পুস্তকগুলো এবার যথাসময়ে পাবো, হয়তো এই দিকটা দেখতে হবে। ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, 12টি সৌর বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে 420 কোটি টাকা সাশ্রয় হয়েছে। 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার, 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি, এবং এর ফলে সার্বিকভাবে এক বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে। উপদেষ্টা বলেন, এলএনজি ব্যয়বহুল, যা আমদানি করে চাহিদা মেটানো সম্ভব নয়। যারা সৌর বিদ্যুৎ প্রকল্পে বাধা দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিএনপির উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণ ঐক্যবদ্ধ না থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচির তৃতীয় দিনে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশ করার কাজে গুরুত্ব দেবে বিএনপি। জানান, দায়িত্ব পেলে দুর্নীতি দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আর অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্ব দেবে তাঁর দল। এই মুহূর্তে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে জানিয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই অপরিবর্তিত রয়েছে। গত 17 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সবশেষ ব্রিফিং করা হয়েছিল শনিবার। ওই দিন হাসপাতালের বাইরে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এজেড.এম জাহিদ হোসেন বলেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই খালেদা জিয়াকে আপাতত লন্ডনে নেওয়া হচ্ছে না। সর্বশেষ 7 ডিসেম্বর তার সিটি স্ক্যান করানো হলে স্বাভাবিক রিপোর্ট আসে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। ডিজিএফআইয়ের আয়নাঘরে গুম করে নির্যাতনের সব খবর জানতেন শেখ হাসিনা ও আসামি সামরিক কর্মকর্তারা। তাদের নির্দেশনা ও সহযোগিতা এই অপরাধ হয়েছে বলে ট্রাইব্যুনালে দাবি প্রসিকিউশনের। তবে আসামিপক্ষ তা অস্বীকার করে মামলা থেকে অব্যাহতি চেয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানিতে এসব বিষয় উঠে আসে। 14 ডিসেম্বর অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে আদালত। আওয়ামী লীগ আমলে ডিজিএফআইয়ের আয়নাঘরে গুমের শিকার ২৬ জনের অভিযোগের মামলায় চলছে বিচার কাজ। আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ 13 জন। এর মধ্যে গ্রেপ্তার মেজর জেনারেল সারোয়ার হোসেন ও 2 ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে মঙ্গলবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। অভিযোগ গঠনের শুনানির শেষ দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আইনি যুক্তি তুলে ধরেন তাদের আইনজীবীরা। এ সময় গ্রেপ্তার 3 সামরিক কর্মকর্তার পক্ষে দাবি করা হয়, অভিযোগকারী আরেক সামরিক কর্মকর্তা আবদুল্লাহিল আমান আল আজমি ও মাইকেল চাকমাকে গুম করার সময় তারা ডিজিএফআইতে কর্মরত ছিলেন না। প্রসিকিউশনের ম্যাটেরিয়ালস অনুসারে তারা 3 জনে অ্যাবডাকশনের সময় যেহেতু ডিজিএফএ কর্মরত ছিলেন না, অ্যাবডাকশনে অনুপস্থিত তাদের কোনো ইনভলভমেন্ট নাই এবং অ্যারেস্টের ক্ষেত্রে নাই। এই 3 জন আসামির বিরুদ্ধে কোনো টর্চারের অভিযোগ নাই। তবে প্রসিকিউশনের দাবি, গ্রেপ্তার 3 আসামি যখন ডিজিএফআইয়ের সিটিআইবি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তখন আয়নাঘরে গুম করে রাখা ব্যক্তিদের সকল খবর জানতেন। এই ক্রাইমের শুরু হয় যখন একজন ব্যক্তিকে অপহরণ বা আইনের আশ্রয় থেকে সরিয়ে নেওয়া হয় এবং এর শেষ হয় যখন তিনি আবার পুনরায় আইনের আশ্রয় বা জনসমক্ষে মুক্ত অবস্থায় বেরিয়ে আসেন। এই সময়টা 5 দিন হতে পারে, 5 বছর হতে পারে, যাকে যতদিন ধরে আটকে রাখা হয়েছে ততদিন। এবং এই পুরো সময়টা জুড়েই যেহেতু ক্রাইমটা চলমান থাকে, সুতরাং একজন ব্যক্তি যদি এই সময়ের কোনো একটি অংশে দায়িত্ব পালন করেন তাহলে তার লায়াবিলিটি বা এই অপরাধের ক্ষেত্রে তার দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। এদিকে পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আদালতে দাবি করেন, গুমের বিষয়ে তার আসামি কিছুই জানতেন না। এ সময় আদালত তাকে প্রশ্ন করেন, বছরের পর বছর বিভিন্ন জনকে গুম করে নির্যাতন করা হয়েছে অথচ প্রধানমন্ত্রী কিছুই জানতেন না, তা কি বিশ্বাসযোগ্য? ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান দমনে শেখ হাসিনার নির্দেশে গণমাধ্যম নিয়ন্ত্রণে তৎকালীন ডিজিএফআইয়ের ন্যাক্কারজনক ভূমিকা ছিল বলে ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে দাবি করেছেন হাসনাত আবদুল্লাহ। আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ এই সাক্ষ্য দেন তিনি। এনসিপি নেতা হাসনাত জুলাই অভ্যুত্থান দমনে বিভিন্ন বাহিনীর ভূমিকা তুলে ধরেন। বলেন, আবু সাইদকে হত্যার পরের দিন 17 জুলাই এক আত্মীয়ের বাসা থেকে তাকে তুলে নিয়ে আওয়ামী লীগ সরকারের 3 মন্ত্রীর সাথে বৈঠকে বসতে চাপ দেওয়া হয়, কিন্তু তাতে রাজি না হলে কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পেছনের একটি ভবনের সেফ হোমে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ডিজিএফআই, ডিবি সহ বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা উপস্থিত ছিল। হাসনাত সাক্ষ্য দেন, তখন ডিজিএফআই কর্মকর্তাদের বিভিন্ন টিভি চ্যানেলে ফোন করে
সাজানো সংবাদ প্রচারের নির্দেশ দিতে দেখেছেন। সাক্ষ্য প্রদান শেষে তাকে জেরা শুরু করেন আসামির আইনজীবীরা। টেলিভিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করছিল আমাদের সামনে বসেই এজেন্সিগুলো তাদের প্রচারিত খবরকে পরিবর্তন করে দিচ্ছিলেন, তাদের মতো করে খবর প্রচার করছিলেন এবং তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে আমাদের বক্তব্য খণ্ডিতাংশ এবং আংশিকভাবে প্রচার করে আন্দোলন প্রত্যাহারের যে নাটক মঞ্চস্থ করেছিল সেই বিষয়ে সেখানে কথা বলেছি। সংস্কারের পক্ষে বিএনপি জামাত কোনো দলই কথা বলছে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে জাতীয় যুবশক্তি জাতীয় প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি। প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে আরও বলেন, একমাত্র এনসিপি সংস্কারের দাবি জিইয়ে রেখে রাজনীতি করছে। এ সময় বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে মুক্তিযুদ্ধ ও ধর্মের কার্ড খেলে আগামীতে আর রাজনীতি চলবে না বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, অনলাইনে কিংবা ধর্মের নামে যুবশক্তিকে ভয় দেখিয়ে দমানো যাবে না। আগামী রাজনীতি সংস্কারের হবে বলেও জানান তিনি। যারা মুক্তিযুদ্ধের কার্ড খেলে রাজনীতি করছে, যারা ধর্মীয় কার্ড খেলে রাজনীতি করছে, আমরা তাদেরকে স্পষ্ট বার্তায় বলেছি, বাংলাদেশে আগামী রাজনীতি চলবে সংস্কারের রাজনীতি। শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। নির্বাচনের পরেও চাঁদাবাজ সন্ত্রাসীরা প্রতিষ্ঠিত হলে দেশে উন্নয়ন কঠিন হবে বলে সতর্ক করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পতন ধরবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তার। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025। এরপর মানববন্ধন শেষে জাতীয় শিল্পকলা একাডেমিতে দুদকের আয়োজনে হয় আলোচনা সভা। এ সময় সংস্থার কমিশনাররা বলেন, দুর্নীতি রোধ করতে হবে দেশীয় মডেলে, নিজেদের জন্য মডেল নিজেদেরই তৈরি করতে হবে। সরকারি প্রজেক্টের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দেওয়া বাধ্যতামূলক করা উচিত। দুর্নীতিবাজরা নিত্য নতুন কূটকৌশল প্রয়োগ করে জনগণের অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মতো জঘন্য অপরাধ করে চলেছে নিরন্তর। সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যক্তি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া দুর্নীতি কমানো যাবে না। এজন্য সামাজিক আন্দোলন জরুরি। যে দুর্নীতিগ্রস্ত তার যেন শাস্তি হয় বা তাকে যেন আমরা সমাজের দিক থেকে আমরা সামাজিকভাবে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি বা তাদের থেকে নিষেধ করি। দুদক চেয়ারম্যানের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বলেন, ক্ষমতাচ্যুতরা পালিয়ে যাওয়ার সময় যারা সহযোগিতা করেছে টাকার বিনিময়ে তাদেরও ভোট দেওয়া যাবে না। নির্বাচন পরবর্তী দেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা প্রশ্রয় পেলে দেশের উন্নতিও সম্ভব নয়। দুর্নীতি এই দেশকে বৈষম্যের দিকে নিয়ে গিয়েছে, দুর্নীতি অপশাসন টেনে এনেছে। আমরা যদি সুশাসন চাই, সবার আগে এখানেই আমাদের হাত দিতে হবে। বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদা কর্মকর্তাকে পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানান দুদক চেয়ারম্যান। ওখানে গিয়ে ডার্টি মানি হয়ে গেছে আমাদের কষ্টার্জিত অর্থ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্বাঞ্চল স্টেডিয়াম উইকেটের 12,500 ঘনফুট মাটি চুরির বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সেই রিপোর্ট না পাওয়া পর্যন্ত নির্দিষ্ট কাউকে দায়ী করতে চায় না বিসিবি। পূর্বাচলে স্টেডিয়াম বরাদ্দকৃত উইকেটের মাটি উধাও। 20,000 ঘনফুটের মধ্যে হদিস নেই প্রায় 12,500 ঘনফুট মাটি। বাকরুদ্ধ বিসিবি। মাঠ পরিদর্শনে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট ও আরেক পরিচালক আসিফ আকবর। গেট, নিরাপত্তা কর্মী সব থাকা সত্ত্বেও মাটি চুরির ঘটনা বিরল। জানা গেছে, অর্ডার করা মাটির সব এসে পৌঁছায়নি। এছাড়াও মাটি ক্রয়ে মিলেছে আর্থিক অসঙ্গতির প্রমাণ। প্রকৃত ঘটনা বের করতে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ বোর্ডের।
নিউট্রাল একটা তদন্ত কমিটি যেখানে কিনা হয়তো একজন দুজন আমাদের ডিরেক্টর থাকবেন এবং বাইরের একজন দুজন যারা কিনা হয়তো গোয়েন্দা সংস্থার মানুষ। আমি তো 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করবো, আমার প্ল্যান আছে। আমি প্রেসিডেন্ট মহোদয়কে দিব এবং এটা জানাবো যে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে এটা একটা তদন্ত করা হোক। মাটি চুরির যে ইস্যুটা সেটা তো নিঃসন্দেহে একটা অপরাধ। এটা বিসিবি টেক ওভার করেছে কবে, আর মাটিটা কবে ঢুকছে এবং কবে চুরি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি 2 মাসের মধ্যে চুরি হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, আর 2 মাস আগে চুরি করলে কারা চুরি করে সেটা আমরা ধরবো ডেফিনেটলি। পূর্বাচলে ফুটবল স্টেডিয়াম নির্মাণের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে ক্রিকেট মাঠের জন্য বরাদ্দ প্রায় 37.59 একর জায়গায় কিনা তা এখনও জানা যায়নি। বিসিবির প্রতিটি বিভাগ দুর্নীতিমুক্ত হোক প্রত্যাশা পাইলটের। আমি এখন পর্যন্ত শুনি না, এটা নিয়ে আমি বলতে পারবো না। আমার কাছে এই ধরনের কোনো চিঠি আসে নাই। এই চেয়ারগুলোকে মিসইউজ করে দেখা গেলো যে ঘাড়ের উপরে বন্দুক রেখে অনেক সময় মিসইউজ করেছে, বিভিন্ন ডিপার্টমেন্টকে কুলুষিত করেছে। তো এই কুলুষিত ডিপার্টমেন্টগুলোকে আমার কাছে উদ্ধার করতে হবে। পূর্বাচলে স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণে সিঙ্গাপুরের পরামর্শক প্রতিষ্ঠান পপুলাসকে প্রায় 37 কোটি টাকা দিয়েছে আগের বোর্ড, যা পুরোপুরি জলে গেছে। এখন আর পেছনে তাকাতে চায় না বোর্ড, আপাতত 3টি খেলার উপযোগী মাঠ করার উদ্যোগ। পূর্বাচলে যে কটা মাঠের ব্যবস্থা করা যায়, এখানে 2টা প্লাস আরেকটা 3টা মাঠে আমরা খেলা ব্যবস্থা শুরু করবো। আমরা গ্রাউন্ডস ডিপার্টমেন্টকে সুন্দরভাবে মিটিং করেছি, পরিকল্পনা দিয়েছি যে আমরা 3 থেকে 4 মাসের মধ্যে এই মাঠগুলোকে রেডি করতে চাই। আগামী মৌসুম থেকে পূর্বাচলে ঘরোয়া লীগ চালুর ভাবনা বিসিবির। সেই লক্ষ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কাজ শেষ করতে চায় গ্রাউন্ডস কমিটি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রীড়াঙ্গনে নারী জাগরণ সৃষ্টিতে ভূমিকার জন্য বেগম রোকেয়া পদক পেয়েছেন ঋতুপর্ণা চাকমা। ফুটবলে প্রথম কেউ পেলেন এই স্বীকৃতি। প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নেওয়ার পর ঋতুপর্ণা বলেন, সবার সহযোগিতা ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না তার। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে যখন বেগম রোকেয়া পদক গ্রহণ করছিলেন ঋতুপর্ণা, তখন তার মুখে গৌরবের দীপ্তি। ঋতু নিজেও ভাবেননি এত বড় সম্মানে ভূষিত হবেন। মাত্র 21 বছর বয়সে অসামান্য সব কীর্তি তার। এই পদক সেটারই স্বীকৃতি। পুরস্কারটা পেয়ে আমি অনেক আনন্দিত এবং যখন আমাকে কল করা হয়েছে যে আমি বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছি, তখন খুব অবাক হয়েছিলাম যে এটা আনএক্সপেক্টেড ছিল। আর এই পুরস্কারটা আমাকে আগামী দিনের এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা হবে এবং এই অ্যাওয়ার্ডটা পুরো বাংলাদেশের নারীদের জন্য একটা প্রতিনিধিত্ব সফল বয়ে নিয়ে আসবে। 2022 ও 2024 পরপর দুবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। সবগুলো অর্জনেই দলে প্রাণ ভোমরা ছিলেন ঋতুপর্ণা। 2024 সাফে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবছর এশিয়ান কাপ বাছায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 গোল ঋতুপর্ণার। সাফল্যের স্বীকৃতি স্বরূপ বছরের শুরুতে 21 পদক পেয়েছে জাতীয় নারী ফুটবল দল। তবে এককভাবে জাতীয় সম্মাননা নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণাই পেলেন। সাফল্যের শিখরে পৌঁছাতে কঠিন পথ পাড়ি দিতে হয়েছে ঋতুকে। দীর্ঘদিন ধরে তার মা ক্যান্সারে আক্রান্ত। বাবা বরজবাসী চাকমা যখন মারা যান তখন তার বয়স মাত্র 11। 3 বছর আগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ভাই পার্বণ চাকমার। স্বজন হারানোর তীব্র বেদনা নিয়ে বাংলাদেশের জন্য একের পর এক গৌরব বয়ে আনছেন ঋতুপর্ণা। শত কষ্টেও হাসিটা অমলিন রেখে দেশের মানুষকে আনন্দে উদ্বেলিত করেছেন প্রিয় ঋতু। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনার আটঘরিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ 4 জন আহত হয়েছেন। সন্ধ্যা 6টার দিকে উপজেলার একদন্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, বিকেলে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের এক সভায় অংশ নেন পাবনা 5 আসনের মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস। সেখান থেকে আটঘরিয়ায় একদন্তে পাবনা 4 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী সভায় যোগ দিতে যান তিনি। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাস সহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী এনাবুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিমুল বিশ্বাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহকে সামনে রেখে 1 লাখ ব্যবসায়ীকে নতুন করে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ভ্যাট আদায় ব্যবস্থাপনা শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার জন্য অনলাইনে ই-ভ্যাট রিটার্ন পদ্ধতি চালু করা হবে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 6,44,000, যাদের কাছ থেকে গত অর্থ বছরে রাজস্ব বোর্ড তার মোট রাজস্ব আদায়ের 38% সংগ্রহ করেছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 22% বেশি ভ্যাট আদায় হয়েছে। ভ্যাট নিয়ে সচেতনতা বাড়াতে 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত প্রতি বছরের মতো ভ্যাট সপ্তাহ পালন করবে জাতীয় রাজস্ব বোর্ড। সে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাট আদায়ের ক্ষেত্রে অনিবন্ধিত ব্যবসা, পূর্ণাঙ্গ অটোমেশনের অভাবসহ নানা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। ব্যবসায়ীদেরকে যদি ফ্যাসিলিটেট করতে পারে যে আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কাছে কেউ যাবে না, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, এমনকি ভ্যাটের যে অডিট সিলেকশন প্রক্রিয়া সেটাকেও আপনারা খেয়াল করেছেন যে আমরা এটাকে মডার্নাইজ করার জন্য এবং এটাকে আমরা ডিজিটালাইজ করার জন্য উদ্যোগ নিয়েছি। চাইলেও আর ভ্যাট আনরেজিস্টার্ডরা কেউ ব্যবসা করতে পারবে না, এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নিবে। তিনি জানান, আর্থিক খাতের ভঙ্গুর অবস্থায় কাঙ্ক্ষিত হারে আদায় হয়নি কর্পোরেট ট্যাক্স। এডিপি বাস্তবায়নে ধীরগতিতে কমেছে কর আদায়ও। গভর্নমেন্টের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রজেক্টগুলো থেকে আপনারা দেখেছেন অনেক বছর পরে গত বছর যে টোটাল বাজেট যেটা সরকার ঘোষণা করেছে সেটা ছিল অনেকটা কন্ট্রাকশনারি পলিসি নেওয়া হয়েছে, যে বাজেটের সাইজ ছোট করা হয়েছে। এ সময় সংস্থাটির চেয়ারম্যান বলেন, মানুষের উপর নিপীড়নমূলকভাবে কর আদায় করা হচ্ছে না, যারা কর ফাঁকি দিচ্ছে তাদের উপরই শুধু বাড়ানো হয়েছে চাপ। সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে 3.7 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। সোমবার স্থানীয় সময় রাত 2:21 এই ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, সোমবার একই এলাকায় আরও একটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল 3.5 এবং এর গভীরতা ছিল 10 কিলোমিটার। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে সতর্কতা অবলম্বন করছে স্থানীয় প্রশাসন। মিয়ানমার ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ হলো দেশটি এমন এক ভৌগোলিক অঞ্চলে অবস্থিত যেখানে দুটি বিশাল টেকটনিক প্লেট পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে দেখা মিলেছে এক বিশাল দানবের, তবে বাস্তবের নয়। সমুদ্রে দিন দিন জমতে থাকা ভয়াবহ প্লাস্টিক দূষণের প্রতীক এই দানব। 6 টন পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্যের শিল্পকর্মই যেন আগামীর চরম বাস্তবতা। পরিবেশ দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটকদের সচেতন করতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ। সাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল প্লাস্টিক দানব। রাতে ঝাপসা আলোয় প্রথম দর্শনে ভয় পেতে পারেন অনেকেই, তবে একটু এগুতেই বাদ্যের তালে তালে শোনা যায় শিল্পীর গান, আর সেই গানে পরিবেশ রক্ষার আহ্বান। পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী এই প্লাস্টিক দানব এখন কক্সবাজার সৈকতের নতুন আকর্ষণ। সৈকতের বালিয়াড়িতে দাঁড়ানো দানবটি দেখতে প্রতিদিন ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। কেউ ছবি তুলছেন, কেউ আবার পরিবেশ রক্ষার বার্তা নিয়ে ফিরছেন। আসলে গণসচেতনতা তৈরি করা দরকার, ওয়ান টাইম প্লাস্টিক গুলো এই যে ব্যবহারগুলো রোধ করা দরকার। কত বড় ক্ষতি করতে পারে এটা বোঝানোর জন্য মূলত এই দানবটা তৈরি করা হয়েছে। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেললে আমাদের সমুদ্র সৈকত, পুরো দেশ সবকিছুই সুরক্ষিত থাকবে। আয়োজকেরা বলছেন, প্লাস্টিক বর্জ্যে বিপর্যস্ত পৃথিবী ধীরে ধীরে এগুচ্ছে ধ্বংসের দিকে। সৈকতে দাঁড়িয়ে থাকা এই দানব সেই বিপদের প্রতীক। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। লক্ষ লক্ষ টুরিস্ট এখানে আসেন, তাদেরকে একটি বার্তা দেওয়ার জন্য যে আমরা একটি দৈত্যের সাথে আমরা বসবাস করছি রেগুলার, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারতেছি না, এবং এই দৈত্য থেকে বাঁচার জন্য আমাদেরকে এখনই সতর্ক হতে হবে এবং এখনই আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। জেলা প্রশাসক বলেন, পর্যটকদের দায়িত্বশীল আচরণের উপরই অনেকটা নির্ভর করছে সমুদ্রের ভবিষ্যৎ। তাদেরকে পরিবেশ রক্ষার বার্তা দিতেই দানব। এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে, আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর পর্যটক আসে। সমুদ্র সৈকতে যে প্লাস্টিক কোনোভাবেই জন্য না ফেলে। 2022 সাল থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও জেলা প্রশাসন এমন সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়ন করছে কক্সবাজারে। চেতনার মাধ্যমে
দূষণমুক্ত সুন্দর সমুদ্র ফিরে পেতে পারে এমনটাই আশা সবার। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।